প্রিয় ছাত্ররা, গুড মর্নিং। ক্লাস 6-এর ইতিহাস ক্লাস। আজকের আলোচ্য বিষয় হলো তোমাদের যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারা, সেই ইতিহাসের ধারা থেকে গতদিন তোমাদের বেশ কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা। তোমরা ভালো করে দেখো। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন পর্বত ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে? এর উত্তর বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে। এর উত্তর তোমাদের বইয়ে 8 নম্বর পেজে আছে। এরপরের প্রশ্নটি হলো, যীশুখ্রিস্টের জন্মকে ধরে কোন অব্দ গণনা করা হয়? এটা বলতে গিয়ে এর আগেও বলেছি, আজও একবার বলে নিই, তার কারণ এই অব্দ কথাটা আমরা এরপরেও পাবো। দেখো, শকাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ। অব্দ কথার অর্থ হলো সাল বা বছর। ঠিক আছে, এবার 2 নম্বরটা দেখে নেওয়ার একবার। যীশুখ্রিস্টের জন্মকে ধরে কোন অব্দ গণনা শুরু হয়? এর উত্তর হলো, যীশুখ্রিস্টের জন্মকে ধরে খ্রিস্টাব্দ গণনা করা হয়। এর উত্তর তোমাদের বইয়ে 10 নম্বর পেজে আছে। তারপরের প্রশ্ন দেখো, 3টে প্রশ্ন প্রায় একই ধরনের। শকাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ। এই যে শকাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ, এটা বলতে গিয়ে তোমাদেরকে তো আমি বলেই দিলাম যে অব্দ, এই যে অব্দ, এই অব্দ কথার অর্থ হচ্ছে সাল বা বছর। এই যে 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে, শকাব্দ গণনা করা হয় কবে থেকে? এর উত্তর হলো, কুষাণ সম্রাট কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তার সিংহাসনে বসার সময় থেকেই শকাব্দ গণনা করা শুরু হয়। এই শকাব্দকে আবার কনিষ্কাব্দ বলা হয়। তাহলে সালটা আর একবার বলে দিই, 78 খ্রিস্টাব্দ। এর উত্তর তোমাদের বইয়ের 9 নম্বর পেজে আছে। এর পরের প্রশ্ন, গুপ্তাব্দ গণনা করা হয় কবে থেকে? গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। এই সময় থেকেই গুপ্তাব্দ গণনা শুরু হয়। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ে 9 নম্বর পেজে আছে। এরপরের 5 নম্বর প্রশ্নটি হলো, হর্ষাব্দ গণনা করা হয় কবে থেকে? হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। এই সময় থেকেই হর্ষাব্দ গণনা শুরু হয়। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ে 9 নম্বর পেজে আছে। এর পরের প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত বাণভট্টের লেখা। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 15 নম্বর পেজে আছে। এরপরে যে প্রশ্নটি আছে, ভারতবর্ষকে উপমহাদেশ ও উপদ্বীপ বলা হয় কেন? দেখো, এখানে তোমাদের দুটো প্রশ্ন একসঙ্গে আছে, উপমহাদেশ ও উপদ্বীপ, দুটো প্রশ্ন কিন্তু একসঙ্গেই রয়েছে। প্রথমে আমি বলি যে ভারতবর্ষকে উপমহাদেশ কেন বলা হয়। ভারতবর্ষের আয়তন এবং ভৌগোলিক, সাংস্কৃতিক, ধর্মীয়, ভাষাগত ও জাতিগত বৈচিত্র্য আছে, এবং এতটাই বৈচিত্র্যময় যে একটি মহাদেশের মতোই। তাই ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। এই প্রশ্নের সঙ্গে যে আরেকটি প্রশ্ন আছে, বা এর প্রশ্নের যে দ্বিতীয় অংশ, উপদ্বীপ, মানে ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় কেন? ভারতের 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা। পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর। তাহলে 3 দিক দিয়ে ভারতবর্ষ ঘেরা থাকায় ভারতবর্ষ উপদ্বীপের মতো দেখতে, তাই ভারতবর্ষকে বলা হয় উপদ্বীপ। এই প্রশ্নের উত্তর তোমাদের যে বইয়ের দেখো 7 নম্বর পেজে আছে। এরপরের কোশ্চেন নাম্বার 8, এই প্রশ্নটি আছে এখানে, আর্যাবত্ত বলতে কি বোঝো? এটাকে আর্যাবত, প্রশ্নটা এরকম হতে পারে, আর্যাবত্ত বলতে কি বোঝো, আবার হতে পারে উত্তরাপদ বলতে কি বোঝো। একই কোশ্চেন, এর উত্তরও একই, আর্যাবত্ত অথবা উত্তরাপদ। বিন্ধ্য পর্বতের উত্তর অংশকে আর্যাবর্ত বলা হয়।
ভারতবর্ষের এই উত্তর অংশে সাধারণতভাবে আর্যরা বসবাস করত বলেই এই অঞ্চলের নাম আর্যাবর্ত বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 8 নাম্বার পেজে আছে। এরপরের প্রশ্নটি দেখো, দাক্ষিণাত্য বলতে কি বোঝো? ঠিক যেহেতু প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা বলতে গিয়ে প্রথমেই বলা আছে যে কোন পর্বতমালা ভারতবর্ষকে উত্তর দক্ষিণে ভাগ করেছে। এখানে যেমন বলা হয়েছিল বিন্ধ্য পর্বত, এখানেও সেই একইভাবে যে আর্যাবর্তের ক্ষেত্রে যেমন বলা হলো যে বিন্ধ্য পর্বতের উত্তর দিক, এখানেও ঠিক একইভাবে বলা হচ্ছে যে বিন্ধ্য পর্বতের দক্ষিণ ভাগকে দাক্ষিণাত্য বলা হয়। বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারী পর্যন্ত ছিল দাক্ষিণাত্যের অংশ। এই অঞ্চলে দ্রাবিড় জাতি বসবাস করত। এই অঞ্চলে কিন্তু আর্যদের বিশেষ প্রভাব ছিল না, তাই এই অঞ্চলটিকে দ্রাবিড় দেশও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে ঠিক যেমন আমি তোমাদেরকে বললাম যে আর্যাবর্ত অবলিক উত্তরাপথ, ঠিক সেরকম দাক্ষিণাত্য অবলিক দ্রাবিড় দেশ অবলিক দক্ষিণাপথও বলা যেতে পারে। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 8 নাম্বার পেজে আছে। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 10, খ্রিস্টাব্দ ও খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে? যীশুখ্রিস্টের জন্মের বা যীশুখ্রিস্টের যখন জন্ম হয় সেখান থেকেই গণনা শুরু হয়। যীশুখ্রিস্টের জন্মের আগের বছরগুলিকে বা আগের সময়কে বোঝাতে খ্রিস্টপূর্বাব্দ বোঝানো হয়, আর যীশুখ্রিস্টের জন্মের পরের ঘটনা বা তার পরের বছরগুলিকে বোঝাতে খ্রিস্টাব্দ বলা হয়। তাহলে আবার বলি, যীশুখ্রিস্টের জন্মের আগের বছর বা ঘটনা বোঝাতে খ্রিস্টপূর্বাব্দ, আর যীশুখ্রিস্টের জন্মের পরের বছর বা পরের বছরগুলির ঘটনাগুলিকে বোঝাতে খ্রিস্টাব্দ ব্যবহার করা হয়। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 10 নাম্বার পেজে আছে। এবার 11 নাম্বারটা দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের কথা বলতে গিয়ে আনুমানিক কথাটি ব্যবহার করা হয় কেন? আনুমানিক মানে অনুমান বা আন্দাজ করা। অনেক সময় কোনো ঘটনা কবে বা কোন বছর ঘটেছে তা সঠিকভাবে জানা যায় না বা জানা সম্ভব হয় না, তখন সেই ঘটনার আগে কোনো সময় বা কোনো কিছু বোঝাতে আনুমানিক কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা সাধারণত দেখতে পাবো যে ইতিহাসের ক্ষেত্রে যত প্রাচীনের দিকে যাব বা যত প্রাচীন ইতিহাস পড়বো, সে ভারতবর্ষের হোক বা অন্য কোনো দেশেরই হোক, প্রাচীন ইতিহাসের ক্ষেত্রেই এই আনুমানিক কথাটা কিন্তু আমরা বেশি পরিমাণে পাবো। আমরা যত আরও এগিয়ে আসব বা যত আধুনিকের দিকে যাব তত কিন্তু এই আনুমানিক কথাটা আস্তে আস্তে আর পাবো না। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 8 নাম্বার পেজে আছে। এরপরের যে প্রশ্নটি আছে সেটা দেখো, পরের প্রশ্ন 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার প্রায় একই ধরনের। প্রত্যেকটিতে বলা যায় দেখো বরফের যুগ, পাথরের যুগ, ধাতুর যুগ, লোহার যুগ। এই প্রশ্নের উত্তরগুলো প্রায় অনেকটা একই রকমের। এখন আমি তোমাদের বলবো এই 12 নাম্বার প্রশ্নের উত্তর সম্পর্কে। দেখো এই যে 12 নাম্বার প্রশ্নটি, 12 নাম্বার প্রশ্নটি হচ্ছে বরফ ব্যাকেটে তুষার, একই জিনিস। তাহলে তুষারের যুগ কাকে বলে বা বরফের যুগ কাকে বলে? এক সময় সারা পৃথিবী বরফে ঢাকা ছিল। হাজার হাজার বছরের এই সময়কে বরফের যুগ বা তুষারের যুগ বলা হয়। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 8 নাম্বার পেজে আছে বা 8 নাম্বার পাতায় আছে। এর পরের প্রশ্নটি হলো পাথরের যুগ কাকে বলে? যে সময়ের মানুষ পাথরের অস্ত্র শস্ত্র ও জিনিসপত্র ব্যবহার করতে শিখল এবং ব্যবহার করল, সেই সময়কে পাথরের যুগ বলে। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 8 নাম্বার পেজে আছে। এর পরের প্রশ্নটি হলো ধাতুর যুগ কাকে বলে? যে সময়ের মানুষ ধাতুর ব্যবহার শিখল সেই সময়কে ধাতুর যুগ বলা হয়। ধাতুর মধ্যে মানুষ প্রথম শিখেছিল তামার ব্যবহার, তারপরে শিখেছিল ব্রোঞ্জ ও লোহার ব্যবহার। তাহলে এই যে ধাতুর যুগ বললাম, এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 8 নাম্বার পেজে আছে। এরপরের যে প্রশ্ন, সেই প্রশ্নটি হলো লোহার যুগ কাকে বলে? মানুষ যখন লোহার ব্যবহার শিখল সেই সময়কে লোহার যুগ বলা হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে আলাদা করে আমি কোনো প্রশ্ন দিইনি যে তামার যুগ বা তাম্র যুগ কাকে বলে, ব্রোঞ্জের যুগ বা তাম্র ব্রোঞ্জের যুগ কাকে বলে। এরও উত্তর কিন্তু একই ধরনের, যে সময় মানুষ তামার ব্যবহার শিখেছিল
বা যে সময় মানুষ ব্রোঞ্জের ব্যবহার শিখেছিল। তবে এ প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা বলতে হবে, যে সেটা হচ্ছে যে মানুষ নতুন নতুন ধাতুর ব্যবহার শিখলো, ঠিক আছে, তারা ব্যবহার করতো, সেটাও ঠিক আছে। তা বলে এটা নয় যে তামার যুগের মানুষ পাথরের ব্যবহার করতো না, সেটা কিন্তু নয়। আবার এটাও নয় যে লোহার যুগের মানুষ পাথর, তামা বা ব্রোঞ্জের জিনিস ব্যবহার করতো না। মানে এরকম নয় জিনিসটা, যে ধাতুর যুগ চলে এলো, সেখানে মানুষ আস্তে আস্তে তামা, ব্রোঞ্জ, লোহা এসব ব্যবহার শিখলো। তা বলে যে তারা পাথরের ব্যবহার করতো না, একদম তা নয়। লোহার যুগে যে মানুষ তামার ব্যবহার করতো বা তামা বা ব্রোঞ্জের ব্যবহার করতো, সেটাও কিন্তু নয়, তারা এই সব জিনিসের ব্যবহারও করতো। তাহলে তোমাদের যে প্রথম এই যে 15 নাম্বার প্রশ্ন, লোহার যুগ কাকে বলে, এটা বললাম, এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়েতে 8 নাম্বার পেজেতে আছে। এরপরের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা আলোচনা করার আগে একটা কথা বলে নিই। ইতিহাস হলো পুরনো দিনের কথা, তবে ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রাক ইতিহাস বা প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ইতিহাস বা প্রায় ঐতিহাসিক যুগ, ইতিহাস বা ঐতিহাসিক যুগ। কিন্তু এখানে তোমাদের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা হচ্ছে কোন সময়কে প্রাক ঐতিহাসিক যুগ বলে। এক সময় মানুষ ঘরবাড়ি বানিয়ে বসবাস শুরু করেছিল, কিন্তু তখন তারা লিখতে জানতো না। লিখিত কোনো উপাদান থেকে তাদের ইতিহাস জানা যায় না। এই সময়ের মানুষের ব্যবহার করা জিনিসপত্র থেকে তাদের ইতিহাস জানা যায়। সেই সময়কেই প্রাক ঐতিহাসিক যুগ বলা হয়। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 9 নাম্বার পেজে আছে। এরপরের প্রশ্নটি বলি। এরপরের প্রশ্নটি হলো ওই একই রকমেরই, এই তিনটে পরপর 16, 17 এবং 18। কোন সময়কে প্রায় ঐতিহাসিক যুগ বলে? প্রাক ঐতিহাসিক যুগের পর এক সময় মানুষ লিখতে শিখল, কিন্তু সেই সময়কার লেখা এখন কেউ পড়তে পারে না। এই সময়কে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয়। প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। এই সময় লিপি ছিল, কিন্তু তা এখনো পড়ে উদ্ধার করা যায়নি। এরপরের যে প্রশ্নটি হলো, এই প্রশ্নটি হলো যে কোন সময়কে ঐতিহাসিক যুগ বলে? যে সময়ের মানুষ ইতিহাস সম্পর্কে জানা যাচ্ছে, তারা তাদের রচনা বা তারা যেগুলো লিখে গেছে সেই লেখাগুলি পড়ে উদ্ধার করা যাচ্ছে, বা অন্যভাবে বলতে গেলে যে সময় মানুষের ইতিহাস জানা যায় তাদের বিভিন্ন রকম রচনা থেকে বা লেখা থেকে, সেই সময়কে বলা হয় ঐতিহাসিক যুগ। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 9 নাম্বার পেজে আছে। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ বা ঐতিহাসিক যুগ, এগুলোর ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে লিখিত উপাদান। সোজা কথায় লিখিত উপাদান। যেমন 16 নাম্বার পেজে তোমাদের যে প্রশ্নটা ছিল যে প্রাক ঐতিহাসিক যুগ, এই যুগে কোনো লিখিত উপাদান নেই। প্রায় ঐতিহাসিক যুগে লিখিত উপাদান আছে, কিন্তু সেগুলো পড়ে উদ্ধার করা যায় না। আর ঐতিহাসিক যুগে লিখিত উপাদানও আছে, সেগুলো পড়ে আবার উদ্ধারও করা যায়। এরপরের যে প্রশ্ন, সেটি হচ্ছে শিলালেখ কাকে বলে? প্রাচীনকালে রাজার কীর্তি কাহিনী, আদেশ, উপদেশ, ধর্মমত প্রভৃতি পাহাড়ের গায়ে, পাথরের স্তম্ভে, মন্দিরে, ধাতুর ফলকে খোদাই করা হতো। এইগুলিকেই লিপি বা শিলালেখ বলা হয়। প্রাচীনকালে এই শিলালিপিগুলি প্রাকৃত, পালি, সংস্কৃত, তামিল প্রভৃতি ভাষায় লেখা হতো। এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই ব্রাহ্মী ও খরষ্টি বর্ণমালা ব্যবহার করা হতো। এই যে শিলালেখ কাকে বলে, এর উত্তর তোমাদের বইয়ের 14 নাম্বার পৃষ্ঠায় আছে। এরপরের প্রশ্ন, অর্থাৎ শেষ যে প্রশ্ন, সেই প্রশ্নটি হলো প্রাচীন ভারতে ইতিহাস রচনার উপাদানগুলি কি কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের দেখতে হবে যে এই প্রশ্নটি যদি কোনো পরীক্ষাতে আসে, যে এই প্রশ্নটি কত নাম্বারের প্রশ্ন বা কত নাম্বার আছে এই প্রশ্নটির জন্য, সেইভাবে এই প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। শুধু যদি উপাদানগুলি চাই তখন একটু ছোট করে লিখতে হবে, আর যদি বেশি নাম্বার থাকে যে উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত, তখন কিন্তু জানাতে হবে যদি বেশি নাম্বারের প্রশ্ন থাকে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের এই ছকটিকে ভালো করে দেখতে হবে, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম বা যেটি সম্পর্কে আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম।
ইতিহাসের উপাদানগুলি বলতে গেলে তোমাদেরকে শুরু করতে হবে যে ইতিহাসের উপাদানকে দুভাগে ভাগ করা হয়, প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান। এবার প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সম্পর্কে একটু একটু করে বলতে হবে। এই যেমন প্রত্নবস্তু সম্পর্কে বলতে গেলে সিন্ধু সভ্যতায় প্রাপ্ত যে সমস্ত জিনিসগুলো সেগুলো সম্পর্কে কিছুটা বলতে হবে। ভাস্কর্য সম্পর্কে বলতে গেলে সিন্ধু সভ্যতায় প্রাপ্ত জিনিস, এছাড়া অন্যান্য সভ্যতায় যে সমস্ত মন্দির বা অন্যান্য স্তম্ভ পাওয়া যায় সেগুলো সম্পর্কে বলতে হবে। লিপি সম্পর্কে বলতে গেলে যে লিপিগুলোর কথা আমি তোমাদেরকে বলেছি পড়াতে গিয়ে, সেই লিপির কথাকে একটু বলতে হবে। মুদ্রা সম্পর্কে বলতে গেলে বিভিন্ন যুগের মুদ্রাগুলি সম্পর্কে একটু বলতে হবে, এবং শুধু তাই নয়, লিপি এবং মুদ্রাগুলি থেকে কোন যুগের বা যে লিপির কথা বলছি সেই রাজার কথা বলতে হবে। যে মুদ্রার কথা বলবো সেই মুদ্রা সম্পর্কে বলতে গিয়ে কোন যুগের মুদ্রা এবং কোন রাজাদের সম্পর্কে জানতে পারি সে কথা বলতে হবে। আবার অন্যদিকে সাহিত্যিক উপাদানগুলির কথা বলতে গেলে দেশি সাহিত্য এবং বিদেশি সাহিত্য দু ধরনের কথা বলতে হবে। ধর্মভিত্তিক সাহিত্যগুলোর কথা একটু অল্প করে বলতে হবে, যেমন বেদ বা বৈদিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, পুরাণ। ধর্মনিরপেক্ষ সাহিত্যগুলো সম্পর্কেও একটু অল্প করে বলতে হবে। এখানে বিভিন্ন যে সমস্ত রাজাদের গুণকীর্তন করা যে সমস্ত সাহিত্যগুলো তাদের সভাকবিরা লিখেছেন সেই কথা বলতে হবে। সঙ্গে কিছু বৈজ্ঞানিক বই বা কিছু বৈজ্ঞানিক বই সম্পর্কিত কিছু লেখা আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলতে হবে। যেমন তোমাদেরকে বলি, এই ধর্মভিত্তিক সাহিত্য সম্পর্কে যেন বললাম, ঠিক সেরকম ধর্মনিরপেক্ষ সাহিত্যের কথা বলতে গেলে যেমন বাণভট্টের হর্ষচরিত, বিহলনের বিক্রমাঙ্ক দেবচরিত, সন্ধ্যাকার নন্দীর রামচরিত, এছাড়াও কিছু আঞ্চলিক আছে যেমন কহলনের রাজতরঙ্গিনী, কৌটিল্যের অর্থশাস্ত্র, পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, এছাড়া কালিদাসের যে রচনাগুলি আছে সেগুলো সম্পর্কেও বলতে হবে এই ধর্মনিরপেক্ষ সাহিত্যের কথা বলতে গিয়ে। এবং বিদেশি সাহিত্য যেটা আছে, বিদেশি সাহিত্যের কথা একটু অল্প করে বলতে হবে। সেটা হচ্ছে গ্রিক সাহিত্যের কথা তোমাদের বলতে হবে, কেন গ্রিক সাহিত্যের কথা বলতে গেলেই মেগাস্তিনিসের ইন্ডিকা সম্পর্কে বলতেই হবে। এছাড়া পেরিপ্লাস অব দি এরিথিয়ান সি এই গ্রন্থটি সম্পর্কে কিছুটা বলতে হবে। আবার রোমানদের কিছু সাহিত্যের কথা বলতে হবে যেখান থেকে আমরা আমাদের ইতিহাস রচনার বিভিন্ন উপাদান পাই। এছাড়া চৈনিক সাহিত্য বা চীনা সাহিত্য সম্পর্কেও বলতে হবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে আমরা ফাইহেন, সুয়াংজাং, ইৎসিং প্রভৃতি রচনার কথাও একটু করে উল্লেখ করতে হবে। তবে সবই আমরা লিখব, সবই বলবো, কিন্তু এটা বলা বা এই প্রশ্নের উত্তর লেখার আগে দেখে নিতে হবে যে প্রশ্নটি কত নাম্বারের প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়েতে 14 নাম্বার পেজেতে আছে। আজ এই পর্যন্তই থাক। এর সঙ্গেই তোমাদের ইতিহাসের যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারা, এই অধ্যায়ের পড়ানো এবং সেই সম্পর্কিত যে সমস্ত উত্তর আছে বা প্রশ্ন আছে সেগুলি শেষ হয়ে গেল। আজ এই পর্যন্তই থাক, আজ এখানেই শেষ করছি।